নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। সামনেই আসছে মহাশিবরাত্রি, যা হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব। আমার সকল বন্ধুদের জানাই মহাশিবরাত্রির আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন। ওই দিন বাবা ভোলানাথকে পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর উপোস ভাঙার জন্য আমরা সকলেই ফল মিষ্টি শরবত খেয়ে থাকি। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করছি সহজ এবং সুস্বাদু একটি মিষ্টির রেসিপি, যেটা শিবরাত্রির জন্য একেবারেই মানানসই, তবে রোজকার চেনা মিষ্টির চেয়ে একটু আলাদা আর খেতে ভীষণই সুস্বাদু। এর আগেও বন্ধুরা আমি শিবরাত্রি স্পেশাল কিছু রেসিপি আগেই শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে আজকের রেসিপিটা ভীষণই সহজ এবং সুস্বাদু। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করতে ভুলবেন না যেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। শিবরাত্রি স্পেশাল এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে হাফ কাপ পরিমাণ সাবু নিয়েছি। আমি এখানে ছোটো দানা সাবু নিয়েছি, মানে হাফ কাপের চেয়ে একটু কমই আছে। যাই হোক, আপনারা বড় দানা সাবু দিয়েও এটা করতে পারেন, যে কোনো সাবুদানা দিয়ে এটা করা যায়, যেহেতু এটা মিষ্টি রেসিপি আর এখানে কোনো ভেজানোর ঝামেলা নেই, তাই মিক্সিতে এটা ভালো করে গুঁড়োতেই হবে। তাই বড় দানা সাবু দিয়েও এটা খুব সহজেই করা যেতে পারে। তো আমি এটাকে হালকা হাতে 2 মিনিট পর্যন্ত, 1.5 থেকে 2 মিনিট পর্যন্তই ভেজে নেবো। আর ভেজে তারপর সাবুদানাটাকে ঠান্ডা হতে দেবো। তো এবার আবারও আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, সাবুদানাটা ঠান্ডা হতে দিয়েছি। এবার এখানে নিয়েছি মাখানা। এই মাখানা অনেক বন্ধুরাই জানেন কি, আর অনেক বন্ধুরা জানেন না মাখানা কি হচ্ছে। তো যারা জানেন না তাদের জন্য আমি শেয়ার করছি। এই মাখানা হচ্ছে পদ্ম ফুলের বীজের মধ্যে থাকে, আর এটা খুব শুদ্ধ পবিত্র একটা জিনিস। আর শ্রীকৃষ্ণ গোপালের সেবাতেও এটা নিবেদন করা হয়, মাখানার পায়েস। এমনকি মা লক্ষ্মীকেও এটা নিবেদন করা হয়, অনেক দেব দেবীকে এটা মানে প্রসাদ হিসেবে দেওয়া হয়। ভীষণই ভালো লাগে খেতে। তো যাই হোক, এই মাখানাটাকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যতক্ষণ না মুচমুচে হচ্ছে ততক্ষণই এটাকে গ্যাসের ফ্লেমটা কম রেখে ভাজতে হবে। জোর আঁচে ভাজলে বন্ধুরা ওপর থেকে লাল হয়ে যাবে, আর ভেতরে একটা কাঁচা তলতলে একটা ভাব থাকবে, মিক্সিতে গুঁড়োনো যাবে না। যতক্ষণ না মুচমুচে হচ্ছে ততক্ষণ কিন্তু মিহি করে গুঁড়োনাও একটু অসুবিধা হবে। তাই অবশ্যই বন্ধুরা এটা ভালো করে মুচমুচে করে ভেজে নেবে না। এই যে দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি আমি, যে এরকম আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, আঙুল দিয়ে এরকম ভেঙে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে মুচমুচে মাখানাটা এভাবেই হয়ে গেছে। মানে কম আছে ভাজতে ভাজতে এটাকে মুচমুচে করতে হবে। মাখানাটাকেও আমি ঠান্ডা হতে দেবো। তো সাবুদানাটা এখন ঠান্ডা হয়ে গেছে প্রায়। এবার এই সাবুদানার মধ্যেই মাখানাটাকে আমি ঢেলে নিচ্ছি। আমি দুটোকে একসাথেই ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেবো, মিহি করে গুঁড়িয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, আর পুরো রেসিপিটা দেখুন, দেখলে আপনাদেরও আশা করি ভালো লাগবে। একদম নতুনত্ব একটা রেসিপি, আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে এটা খাওয়ার পর। তো দেখুন, মিহি করে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর মিহি করে যদি আপনারা না গুঁড়োতে পারেন তাহলে কিন্তু ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন, নাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। তাই অবশ্যই মিহি করে গুঁড়োনোটা খুবই দরকার। এবার এটাকে আমি সাইড করে রাখছি। আবার এখানে দেখুন কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, খুব সামান্য পরিমাণে নিয়েছি কাজু বাদাম, আর খুব সামান্য একটু আমন্ড কুচি নিয়েছি, আর এখানে আখরোট কুচি নিয়েছি। আপনারা যে কোনো নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতেই পারেন, আর পরিমাণে বেশিও দিতে পারেন। আমি খুব সামান্য পরিমাণেই নিয়েছি, একটু স্বাদটা ভালো হবে ড্রাই ফ্রুট দিলে। আর এটাকেও মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। এর আগেও বন্ধুরা আমি শিবরাত্রি স্পেশাল বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আমি আগেই আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সাবুদানা লাড্ডু, সাবু মাখা, বিভিন্ন রকমের শরবতের রেসিপি আমি আগেই শেয়ার করেছি। তো দেখুন, মিহি করে এই ড্রাই ফ্রুটটাকেও গুঁড়িয়ে নিয়েছি। এবার এটার সাথে এটাকে আমি এই ড্রাই ফ্রুটটা মিলিয়ে নিচ্ছি। তবে এখানেই শেষ নয়, এখনও অনেক উপকরণ বাকি আছে বন্ধুরা, আপনারা দেখুন শেষ পর্যন্ত, প্লিজ সঙ্গে থাকুন। তো এটাকে ভালো করে আমি মিলিয়ে নিয়েছি চামচ দিয়ে। এবার এর মধ্যে ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়েছি, মানে যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো সেটা আমি অতটা পরিমাণে নিয়েছি, মানে যতটা পরিমাণ সাবু নিয়েছিলাম ততটা পরিমাণই এখানে দিতে হবে। পরিমাণটাও কিন্তু খুব জরুরি, না হলে কম বেশি পরিমাণ হলে কিন্তু মিষ্টিটাও স্বাদটাও কিন্তু পারফেক্ট হবে না। তাই স্বাদের পরিমাণ ঠিক রাখার জন্য কিন্তু উপকরণের পরিমাণটাও কিন্তু খুব জরুরি। তো এটাকে সবটা ভালো করে মিলিয়ে নিলাম। আর এটা কিন্তু সবটা ভালো করে আগে থেকেই ভালো করে মিলিয়ে রেডি করে নিতে হবে। এবার এটাকে আমি ঢেকে সাইড করে রেখে দিচ্ছি।
এবার দেখুন বন্ধুরা, আমি ফ্রেশ টাটকা তাজা বেশ কিছুটা গোলাপ ফুল নিয়েছি, গাছের গোলাপ ফুল। ফুলগুলো একদম তাজা, আর ফুলের পেছন দিকে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, তাই আমি এই ফুলের ডাঁটিটা ফেলে দিচ্ছি আর শুধুমাত্র পাপড়িগুলোকে নিয়ে নিচ্ছি। আর এত সুন্দর গন্ধ ছাড়ছে, টাটকা তাজা গোলাপ যেহেতু, ভীষণই সুন্দর একটা গন্ধ। তাই এই মিষ্টির মধ্যে কোনো রকম এসেন্স ফুড কালার দেওয়ার দরকারই নেই। দেখুন পাপড়িগুলোকে আমি সব কিছু ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে জলটাকেও ঝরিয়ে নিয়েছি। জল থাকলে মিষ্টিটা বেশ কিছুদিন জল থাকলে বেশ কিছুদিন মিষ্টিটা না থাকলে থাকবে, নষ্ট হয়ে যেতে পারে জল থাকলে। সেই জন্য জলটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে। তো আমি ফ্যানের তলায় ভালো করে শুকিয়ে নিয়েছি, সেটা দেখাইনি, দেখালে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। এবার এই যে গোলাপের পাপড়িগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা একটা উপবাসের রেসিপি, ব্রতর রেসিপি, সেই জন্য এর মধ্যে আমি কোনো রকম ফুড কালার, কোনো এসেন্স আমি ব্যবহার করছি না। তো এই গোলাপের পাপড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম। চিনিটাও ঠিক ততটাই নিয়েছি যতটা পরিমাণ আমি সাবু নিয়েছিলাম। তবে মিষ্টিটা আপনারা যদি বেশি খান কম খান সেরকম নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার এই দিয়ে এটাকেও ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি এবার। দেখুন গোলাপের পাপড়িটা চিনির সাথে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তা আপনাদের একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর, গন্ধটা তো এখানের থেকে আপনারা পাবেন না, এত সুন্দর গন্ধ ছাড়ছে, মানে কি বলবো, গোলাপের গন্ধে একদম মোমো করছে রান্নাঘর, ভীষণই ভালো লাগছে। আর কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে। এটা দিয়ে কিন্তু গুলকন্দ তৈরি করা হয়, এভাবেই গুলকন্দ বানানো হয়, যেটা মিষ্টি পানির মধ্যে থাকে না গুলকন্দ, সেই গুলকন্দ কিন্তু এইভাবে গোলাপের পাপড়ি আর চিনি দিয়েই কিন্তু এই কড়ার মধ্যে নাড়াচাড়া করলেই গুলকন্দ রেডি হয়ে যায়। তো এবার এখানে আমি একটা ট্রের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি, ভালো করে ঘিটা ব্রাশ করে নিলাম, কারণ মিষ্টিটা এর মধ্যেই আমি রাখবো। এবার অন্যদিকে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করা ছিল, আবারও আমি গরম করতে দিয়েছি, আর একটু ঘনও করে নেব। দুধটা একটু ঘন হলে মিষ্টিটাও খেতে ভালো হবে। একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। সাধারণ দোকানের মিষ্টির চেয়ে একটু অন্যরকম হবেই, কারণ ঘরের তৈরি মিষ্টি একটা আলাদা অনুভূতি থাকে, তাই না? স্বাদ বাড়বেই বাড়বে। যতই দোকানের মিষ্টি হোক, ঘরে বানানোর মিষ্টির কিন্তু খাওয়ার আনন্দটাই আলাদা। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না যেন। এবার যে গোলাপের পাপড়িটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো, চামচে করে তুলে তুলে। তা আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, দেখুন মিষ্টিটা কিভাবে পুরোটা রেডি হয়। আর কালারটাও কিন্তু বেশ ভালো হবে, আর এত সুন্দর গন্ধ ছাড়ছে সেটা কি বলবো বন্ধুরা, আপনারা না বানালে বুঝবেন না। এই গোলাপের পাপড়ির গন্ধটা এত সুন্দর লাগছে, মিষ্টির স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে, একটা আলাদা ফ্লেভার ছাড়েই গোলাপের। আর এর মধ্যে আমি কোনো রকম আর মিষ্টি যোগ করছি না, কারণ ওর মধ্যে চিনি দেওয়াই আছে। আর উপোস করে কিন্তু খুব বেশি কিটকিটে মিষ্টি ভালোও লাগে না, তাই না? হালকা মিষ্টিই ভালো লাগে। আর এই মিষ্টিটা, আবারও বলছি, মিষ্টিটা খেলে না বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে, যেহেতু মাখানা আছে, মাখানা কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। এবার যে সমস্ত কিছু আমি মিলিয়ে রেখেছিলাম পাউডারটা, ওই সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কম রেখে এটা হালকা হাতে মেলাতে হবে, নাড়াচাড়া করে। জোর আঁচে করলে নিচেটা আটকে পুড়ে যাবে, গন্ধ ছাড়বে, একদমই ভালো হবে না মিষ্টিটা। তাই কম আঁচেই এটাকে ধৈর্য ধরে আস্তে 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 ভালো করে মেলাতে হবে দুধের সাথে, যেন দলা পাকিয়ে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এটাকে তাই ভালো করে সমানে নাড়াচাড়া করতে হবে, কারণ কোনো জায়গায় দলা পাকিয়ে থাকলে মিষ্টিটা ঠিকঠাক করে কাটাও যাবে না। আর দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, কি অপূর্ব লাগছে, একটা হালকা মিষ্টি গোলাপি যেটা বলে, খুবই ভালো লাগছে দেখতে। আর গন্ধটাও কিন্তু সেরকমই অপূর্ব ছাড়ছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন প্লিজ, আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে ভালো করে নাড়াচাড়া করে করতে হবে বেশ কিছুক্ষণ ধরে, একটু সময় নিয়ে। যখন একদম ডোটা হয়ে যাবে তখন নিজে থেকেই দেখবেন ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার কিছুটা পরিমাণ ঘি দিলাম, ঘি যতটা ইচ্ছা ততটাই দেওয়া যায়, ঘি যত বেশি দেওয়া হবে ততই কিন্তু মিষ্টির স্বাদ বাড়বে, তাই না? আমি এখানে নিজের পরিমাণ মতোই দিলাম। তো ঘি দিয়েও আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে পাক দিতে হবে। এটা যত বেশি পাক দেওয়া হবে সন্দেশটাও কিন্তু মিষ্টিটাও কিন্তু ভালোভাবে তৈরি হবে।
নরমও, ভেতর থেকে নরমও হবে আর স্বাদটাও কিন্তু ভালো হবে। শক্ত তো একদমই হবে না, কারণ এর মধ্যে যা যা জিনিস আছে সেগুলো নরম করতে সাহায্য করবে। সাবু তো নরম থাকেই। তো দেখুন ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ট্রের মধ্যে, ঘি মাখানো ট্রের মধ্যে একটা ঢেলে সেট করে নিলাম প্যাচুলা দিয়ে এভাবে। আর এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে, তাই ফ্যানের তলায় রেখে এটাকে আমি হালকা ঠান্ডা করেছি, মানে খুব বেশি ঠান্ডা হয়নি। অল্প গরম অবস্থাতেই এই বাদামটাকে ছড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু বাদামটা বসবে না, পরে কিন্তু ঝরে পড়ে যাবে। তাই অল্প গরম থাকতে থাকতেই এই কাজটা করতে হবে। তা আমি এখানে কাজু বাদামের কুচি দিচ্ছি, আপনারা যে কোনো বাদামের কুচি দিতে পারেন। আর এভাবে প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে খুলে পড়ে না যায়। আর দেখুন দেখতে কত ভালো লাগছে, একদম দোকানের মিষ্টির মতোই লাগছে। এবার এই চামচের পেছন দিয়েও একটু বসিয়ে দিলাম ভালো করে, যাতে দেখতেও সুন্দর লাগে। আর দেখতে সুন্দর হলে খাওয়ার ইচ্ছাটাও কিন্তু বেড়ে যায়, তাই না? তাই যে কোনো রান্নার কিন্তু সুন্দরতাটা অবশ্যই জরুরি। এবার এখানে কিছুটা পেস্তা কুচি নিয়েছি, পেস্তা কুচিটাও ওপর থেকে একটু দিয়ে দিলাম, এটা না দিলেও চলবে, ওপর থেকে একটু দেখতে সুন্দর লাগবে বলে একটু দিলাম। তা আমি আপনাদের কেটে দেখাবো মিষ্টিটা কেমন হয়েছে। খুবই নরম হয়েছিল বন্ধুরা, ভেতর থেকে বেশ নরম, কিন্তু ওপর থেকে দেখলে বোঝা যাবে না। দেখুন একদম পুরো সেট হয়ে গেছে, একদম বাদামগুলোও কিন্তু বসে গেছে। তা আমি ছুরির সাহায্যে একটু কেটে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনারা যে কোনো সাইজের এখানে কাটতে পারেন, বরফি সাইজের, চৌকো সাইজের, যেরকম ইচ্ছা। তো আমি একটা মোটামুটি চৌকি সাইজই দিচ্ছি, ছুরি দিয়ে চৌকো সাইজ করলে এটা সহজে করা যায়। বরফি সাইজ কাটলে কিন্তু অনেক সময় এটা ভেঙে যায়, তাই আমি চৌকো সাইজেরই করছি। তো একটা তুলে দেখাচ্ছি, ভীষণই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমি তুলে দেখাচ্ছি, বেশ নরম হয়েছে। ফ্রিজে রাখলে এটা একটু টেনে যাবে। এভাবেই সবকটা মিষ্টি আমি কেটে নেব, কেটে এটাকে সুন্দর করে সাজিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন। তো বাকি মিষ্টিগুলো আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আজ এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শম্পাস রান্নাবান্না। নমস্কার।